একাধারে টানা 2 ঘন্টা ধর্ষণের পর যখন ওরা চারজন বুঝতে পারলো ওদের চাহিদা শেষ, তখন ওরা চিন্তায় পড়ে গেল এই মেয়েটাকে এখন কি করা যেতে পারে। দোস্ত, রাকের মাথায় তো এসব করে ফেললাম, এখন এর কি করব? এখানেই ফেলে চলে যাই। রকি ঠিক বলেছে, একে দেখে মনেই হচ্ছে এর আর ওঠার শক্তি নেই, এখানেই মরে যাবে। কিন্তু যদি কোনো মানুষ এখানে আসে আর যদি ও কোনো মতে বেঁচে যায় তবে আমাদের কি হবে জানিস তো? কি করব তাড়াতাড়ি ঠিক কর, এখানেই মাটি চাপা দিয়ে দেই, কি বলিস? তাই কর, ওকে মেরে ফেল। কিন্তু কে মারবি ওকে? এদের মধ্যে সবচেয়ে সাহসী আর রকচাটা হলো জনি। ওর আবার কথায় কথায় রাগ করার অভ্যাস। আমি যাচ্ছি। এবার জনি চলে গেল তুলির কাছে। ততক্ষণ ওর একটু জ্ঞান ফিরেছে। প্লিজ আমাকে মারবেন না, আমি কথা দিচ্ছি আপনাদের কারো বিরুদ্ধে আমি কিছুই করব না। প্লিজ আমাকে এবার ছেড়ে দিন। তুই যে আমাদের জন্য বিপদ, আমি কথা দিচ্ছি কোনো কিচ্ছু হবে না। তোর কথায় আমাদের কোনো বিশ্বাস নেই, তোকে তো মরতেই হবে। প্লিজ। আর কিছুই বলতে পারল না। ততক্ষণে জনি ওর মাথায় পাথর দিয়ে আঘাত করেছে। তুলি মরে গেল। ওরা চারজন মিলে ওকে ওখানে মাটি চাপা দিয়ে চলে আসলো। এবার আসুন ফ্ল্যাশব্যাকে। জনি, রকি, রাফসান, আবিদ এরা চারজন খুব ক্লোজ ফ্রেন্ড। ওরা একই এলাকায় থাকে আর ছোটবেলা থেকেই ওরা সব কথা একজন অন্যজনকে বলে। তুলি বাড়ি ছিল কুয়াকাটা নামে একটা গ্রামে। সেখানে তার মা বাবার সাথে কোনো কিছু সমস্যার কারণে তারা চলে আসে সেইখানে যেখানে তার সাথে ধর্ষণ হয়। তারা এখন বিবাহিত, রকি আর জনি। ওরা এখন নিজের স্ত্রীকে নিয়ে পরিবার থেকে আলাদা জায়গায় থাকে। সেদিন রকি সকালে জিম করতে গেছে। ফেরার পথে ওর চোখ স্থির হয়ে গেল। ওর সামনে দিয়ে একটা বাস যাচ্ছিল। বাসের পেছন থেকে তুলির মতো একটা মেয়ে। তখন সে ভয় পায়, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আসার সাথে সাথে তার বন্ধু জনিকে কল করে। জনি কল ধরল না, কারণ সে একটা অনুষ্ঠানে গিয়েছিল। ভুলে মোবাইল নিয়ে যায়নি, তাই কলটা ধরতে পারেনি। এখন জনি অনুষ্ঠান শেষ করে বাসার দিকে আসছিল। গাড়ি ভাড়া মিটিয়ে দিয়ে গেট খুলে ঢুকলো, তখন একটা ডাক আসে। কেউ যেন পেছন দিকে ডাকছে ওকে। যখন পেছনের দিকে তাকালো, সে পেছন ফিরে তাকালে হতাশ হয়ে যায় এবং দেখে তুলির মতো একটা মেয়ে মিষ্টি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। জনি ছিল সাহসী, তাই ভয় পায় না। তার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে ওই মেয়েটা বাসে উঠে যায়। তখন আর ধরতে পারে নাই জনি। এবার বাসায় এসে রকিকে কল দিল জনি। কল দিয়ে বলল, রকি তুই কই? আবার রকিও বলল, আগে তুই কই বল, তোকে কল করছিলাম, পাইনি কেন? জনি, তুই একটু আমার বাসায় আসতে পারবি? তোর সাথে অনেক কথা আছে। রকি, আমারও তোর সাথে কথা আছে। ওকে, তাহলে তুই চলে আয়, একসাথে বসে কথা বলি। তারপর তাদের দুজনের সাথে কি হয়েছে একে অপরকে জানায় এবং তাদের মধ্যে কিছুটা ভয় কাজ করা শুরু করে। এইদিকে তিনবার ও স্বামীদের কাছে লেবারদের বুঝিয়ে দিয়ে দুজন জিপ গাড়িতে উঠে বসে। গাড়ির দরজা বন্ধ করার পর দুজন একসাথে আশ্চর্য হয়ে যায়, কারণ গাড়ির ভিতরে একটি মেয়েলি গন্ধ। আবিদ বলে উঠে, কি বন্ধু, পার্টির নাম মুখে আনতে না আনতেই অ্যাকশন শুরু হয়ে গেছে। বলেই দুজন হু হু করে হেসে গাড়ি স্টার্ট করে। মেল থেকে বাংলাদেশের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার হবে। হাই স্পিডে গাড়ি চলছে, যেন হাওয়াতেই ভাসে। হঠাৎ করেই রাফসানের মনে হলো গাড়ির ব্রেকে কাজ করছে না। কয়েক সেকেন্ডের মধ্যে ওর পুরো শরীর ঘেমে গেল। কিরে, তুই এমন ঘামছিস কেন? তোর হাত পা কাঁপছে কেন? আরে গাড়ি স্পিডে এত বাড়াচ্ছিস কেন? অ্যাক্সিডেন্ট ঘটে যাবে তো। আবিদ, মনে হচ্ছে আমরা মরতে চলেছি রে। তুই এসব কি পাগলের প্রলাপ বকতেছিস? রাফসান বন্ধু, গাড়ি ব্রেক ফেল করেছে। রকির অফিসে অ্যাকাউন্টে নতুন একটা মেয়ে জয়েন করেছে। সবার মুখে একটাই বাক্য, যেই চেহারা সে স্মার্ট। তো অফিসের বস সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য হল রুমে ডাকলেন। সবাই হাই হ্যালো করলো, শুধু রকি হা করে তাকিয়ে থাকলো। রকি আজ থেকে 2 বছর আগে হারিয়ে গেল যেন। সেই চোখ, সেই নাক, সেই মুখ, শুধু চেহারার আদলটা একটু পরিবর্তন। মনে হচ্ছে তুলির মাস্টার কপি। এসি রুমে থেকেও রকির শরীরে ঘাম ভিজে যাচ্ছে, তাই ওয়াশরুমের নাম করে হলরুম ত্যাগ করলো। ফোনটা বের করে প্রথমে জনিকে জানানোর জন্য কল দিতে গিয়েও থমকে গেল, কারণ জনি তো কোমায়। তবে আবিদ ও রাফসান, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর আবিদকে খুঁজে পাওয়া যায়নি। 800 ফুট উঁচু ঢাল দিকে নিচে পড়ে যায়।
এবং গাড়ি শর্ট সার্কিট হয়ে আগুনে ঝলসে যায়। সবার ধারণা হয়তো আবিদ আগুনে পড়ে গেছে, নয়তো জঙ্গলের কোথাও ছিটকে পড়ে গিয়েছিল, শিয়াল হায়নাতে খেয়ে নিয়েছে। রাফসান অবশ্য সাহস ও বুদ্ধি ছেড়ে বেঁচে যায়, কারণ গাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে যাওয়ার আগে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়। যদিও বেঁচে গেছে, কিন্তু শরীরের বিভিন্ন অংশ মেয়েটির দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল রকি। চোখ দুটো বিস্ফোরিত হওয়ার উপক্রম। এই কাকে দেখছে সে? কিন্তু কিছু সময়ের জন্য ব্রেন হ্যাং হয়ে যায়। কখন সে গাড়ির ব্রেক প্যাডেলে পা দিয়ে দাঁড়িয়ে গেছে টেরই পেল না। গলার স্বর যেন ফাটা বাঁশের মতো হয়ে গেল। খক খক করে বলল, তুলি। গাড়িতে উঠতেই মেয়েটি বোরকার নিকাব খুলে দিয়ে একটি অট্টহাসি দিয়েছিল, যার কারণে রকির নগ্ন ধ্যান ভঙ্গ হয়। অতঃপর মেয়েটির দিকে তাকাতেই রকির এ হাল। চুপ, একদম চুপ। নিমিষেই মেয়েটির চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এমন একটা ভয়ঙ্কর রূপ নিল যেন সবকিছু পরে ভস্ম করে দেবে। মেয়েটি হাতের রুমাল দিয়ে তড়িৎ গতিতে রকিবের নাক মুখে চেপে ধরতে অজ্ঞান হয়ে যায়। যখন রকিব চোখ খুলল, প্রথমে কিছুই দেখতে পেল না। হয় আঁতকে উঠে ভাবলো মরে পরলোকে চলে এসেছে, কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই সব ঝাপসা ঝাপসা হয়ে ক্লিয়ার হয়ে গেল। ও একটা আধো আলো অন্ধকার স্যাঁতসেঁতে গুহাতে চিত হয়ে শুয়ে আছে। হাতে পায়ে লোহার শিকল বাঁধা। টান দিয়ে খোলার চেষ্টা করলে কিন্তু পারল না, কারণ প্রচন্ড শক্ত করে বাঁধা। রকি যেন দুঃস্বপ্ন দেখছে। সবকিছুই কেমন খোলাটি খোলাটি লাগছে। ও এখানে কেন, কিভাবে আসলো, কে নিয়ে আসলো, আর ওই মেয়েটি কোথায়? তুলির কথা মনে হতেই রকিবের ব্রেন যেন ঘুরতে লাগলো। কখনো সেই 2 বছর আগের ঘটনাতে চলে যাচ্ছে, কিভাবে তুলিকে কিডন্যাপ ও রেপ করার পরে হত্যা করে মাটি চাপা দিয়েছিল। আবার জনি, রাফসান ও আবিদের দুর্ঘটনার কথা মনে পড়েছে। আবারও নিজেই কিভাবে কিডন্যাপ হয়ে গেল। তবে কি তুলি এসব করছে? কিন্তু ও তো মরে গেছে। আচ্ছা, মরা মানুষ কি কখনো জিন্দা হয়, নাকি ও প্রেতাত্মা? এসব তো হরর মুভিতে দেখেছি, বাস্তবে কি সম্ভব? তবে কি? কিন্তু না, হুট করেই যেন ওর কাছে সব পরিষ্কার হয়ে যায়। এক ঝটকায় শোয়া থেকে বসে যায়, চারদিকে ভালো করে লক্ষ্য করে। এরপরে আরো বেশি হতবিহ্বল হয়ে যায়। ওর পাশেই একটু দূরে ওর মতো করেই বন্দি অবস্থায় শুয়ে আছে আবিদ। ও দেখলেও হয়তো এতটা ভয় পেত না। রকি যতটা ভয় পেয়েছে আবিদকে এভাবে দেখে। এটা কি করে সম্ভব? আবিদ তো মরে গেছে। তবে কি আমিও মরে গেছি? এখানে কি মৃত ব্যক্তিটা রাখা হয়, কিন্তু আমাদের হাত পায়ে শিকল কেন? এটা কি জাহান্নাম? না, আর ভাবতে পারছি না। মাথা কেমন যেন ঝিমঝিম করছে। পুরনো অজ্ঞান হলো বোধ হয়। আসলে কি করেছিল ওই দিন তুলির সাথে, এটা বের করতেই তাদের দুজনকে বন্দি করা হয়। মিলি তুলির বোন। বিদেশ থেকে ব্যারিস্টারি পড়া শেষ করে বাংলাদেশে এসেছে মিলি। বাবা মায়ের সাথে সাক্ষাৎ না করেই তুলির কেস হাতে নেয়। যদিও আগেই প্রমিস করেছিল তুলির কেস সমাধান না করে অন্য কোনো কেস হাতে নেবে না, কিন্তু সেটা এভাবে এত দ্রুত ব্রেনের ভিতরে চলে যাবে কল্পনা করিনি। একটা মেয়ে এভাবে হারিয়ে যেতে পারে না। নিজের সাথে নিজেই কথাগুলো বলছে। এই যেন তুলির রক্ত, আত্মা সব মিলিয়ে শিরা উপশিরাতে মিশে গেছে। অবশ্য আইনি পড়া অবস্থায় তুলির কেস অনেকবার স্টাডি করেছেও। তখনই কিছু পরিকল্পনা করে রেখেছে কিভাবে কি করবে। তুলির কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, লাভ লাইফ, এমনকি কোচিং করানোর সময়কার সকল বিষয়ে রিসার্চ করে উপলব্ধ হয়েছে সামথিং মিসিং। আর মিসিংটা হলো রকি। কারণ তুলির ডায়েরি থেকে রকির নাম শব্দ শুধু একবার পাওয়া গেছে, তাই তাকে কেউ কখনো সন্দেহ করেনি। কিন্তু মিলি শূন্য থেকে শুরু করতে চাচ্ছে। একটা বড় ধামাকা দিতে যাচ্ছে জাতিকে। একটা নতুন লেসন। রকিকে 2 দিন অবজার্ভ করে ওর ডেইলি রুটিন জেনে নেয় মিলি। রকি কোথায় যায়, কি করে, ওর ক্লোজ ফ্রেন্ড কে কে। রকি যাই করুক, দিন শেষে 4 বন্ধু ফোনে নয়তো মদের বাড়ি মিলিত হবে। বাকিরাও সেম। তুলির সাথে মিলির চেহারা 99% মিল থাকাতে খুব সহজেই চলে আটকা পড়ে রকি। ওদের বন্ধুদের মধ্যে রকি রাগী ও রকচটা, আর রাগীরা বরাবরই একটু বোকাশোকা টাইপের হয়, তাই ওকেই টার্গেট করে মিলি। নয়তো ওদের বন্ধুদের জন্য অন্য কেউ হতো টার্গেট। বিভিন্ন সময় বিভিন্নভাবে দূর থেকে রকিব নজরে আসার চেষ্টা করেছে। মিলি কিন্তু হাবুলটা ঠিক বুঝতে পারছে না। সেদিন বাস স্ট্যান্ডে ঠিক ধরা দেয় চান্দু অপর মিলিকেই তুলি ভেবে
জনি ও অন্যান্য বন্ধুদের ফোন করে। ওদের 4 বন্ধুর ফোনের আগে থেকে ট্র্যাকিং করে রেখেছিল মিলি, তাই ওদের সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে যায়। সব শোনার পর মিলির শরীর যেন তুলির অশরীরী আত্মা ভর করে। রকি, রাফসান ও ববি সেফ প্লেসে থাকাতে টার্গেট হয় জনি। জনির অ্যাক্সিডেন্ট ঘটানোর পর শিকার হয় আবিদ ও রাফসান। মিলিকে এই সমস্ত কাজে একজন ড্রাইভার ও টেকনিশিয়ান যথেষ্ট সাহায্য করেছে, যদিও টাকার বিনিময়ে। শান্তি ও তথ্যাদি গ্রহণ করার পরে কেস কোর্টে তোলা হয়, তারপরেই ফাঁসি কার্যকর। জজের কাছে মিলির শেষ বক্তব্যটা এমন ছিল, মিস্টার লর্ড, কোনো ক্রাইমই পারফেক্ট না, কোনো ক্রিমিনালও পারফেক্ট না। আমরা যদি কোনো রকম সুতা ধরে টান দিতে পারি, পুরো ঘটনা চলে আসে। যদি বসে থাকলেও সরকার শুধু দরকার সদিচ্ছা, যদি বসে থাকাতেও সরকার টাকা দেয়, তবে কি দরকার পরিশ্রমের? বরং বসে বসে ফেসবুক মেসেঞ্জার সোশ্যাল মিডিয়াতে মাস্তি করে। মাস শেষে বেতন তো পাবেই। আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে মিস্টার লর্ড। যেখানে সিনিয়র অফিসার ঘুষ খাবে, সেখানে জুনিয়রও তো লুট করবে, এটা স্বাভাবিক। আমরা ছোটরা বড়দের থেকে দেখে শিখি, তাই প্রত্যেক সিনিয়রকে নৈতিক দায়িত্ব হবে নিজে ভুলে কিছু করব না। আমার অধীনস্থদের ক্লিয়ারও রাখবো, পেশাকে তাকাতে নয়, জীবনের অংশ হিসেবে ভালোবাসতে হবে। তবেই জয়, সফলতা, সম্মান, গৌরব সব আসবে। এখন শুধু একটাই প্রশ্ন সবার মুখে মুখে, কে এই উদীয়মান সফল ব্যারিস্টার মিলি? কে সে? মিলি, তোকে আমার খুব ভালো লাগে, চল না একদিন নৌকায় ঘুরি, নয়তো সিনেমা দেখতে চাই। সিয়াম, তুই আমার ক্লাসমেট, তাই তোর ভালোর জন্যই বলছি, তাড়াতাড়ি ভাগ এখান থেকে। তুলি যদি আশেপাশে থাকে, তোর কপালে বটিদান নিশ্চিত। যখন মিলির বয়স 10 বছর, তখন এই কথাটি ও বলেছিল ওর সহপাঠী সিয়ামকে। তো এই কথাটি বলার পিছনে আর অনেক কারণ লুকিয়ে আছে, তাহলে চলুন শুনে আসি। তুলি আর মিনি যমজ দুই বোন, চলনে বলনে গঠনে একই রকম, তাই দুজনের পছন্দ অপছন্দগুলো সেম সেম। তাই বরাবরই একই রকম জুতা, কাপড়, প্রসাধনী কিনে দিতে হয়। তাছাড়া ক্লাসের শিক্ষকও যদি একজনকে বেত্রাঘাত করে, অপরজন ব্যথা অনুভব হয়। বড়ই মিরাক্কেল ঘটনা। একবার কি হলো, মিলির একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে, তো ভালো লাগা থেকে ভালোবাসার প্রবণতা বাড়ছে। ভিতরে ভিতরে অনুভূতি, শিহরণ কাজ করছে। ওমা, সাথে সাথে তুই শরীরে ম্যাগনেটিক ভাবে শিহরিত হচ্ছে, যেন ওই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই ওরা সবসময় সতর্কতা ও সমঝোতার সহিত দিন অতিবাহিত করার চেষ্টা করত, যেটাকে আপনারা শেয়ারিং কেয়ারিং বলেন আর কি। তবুও ঝগড়া লেগেই থাকতো। তবে কেউ কেউ কাউকে ছেড়ে দূরে থাকলে এমনটি হতো না। যেমন একবার তুলি খুব অসুস্থ হলো। অবশ্য ওরা একজন অসুস্থ হলে অন্যের উপরেও কিছুটা প্রভাব ফেলে। তো যাই হোক, থানা, জেলা ও বিভাগীয় হাসপাতালে চিকিৎসা দিয়েও সুস্থ হলো না। তাই তুলিকে নিয়ে যায় দেশের বাহিরে এবং উন্নত চিকিৎসার জন্য। কিন্তু মিরাক্কেল ব্যাপার হলো, তুলি যতদিন দেশের বাইরে ছিল, ততদিন ওদের দুজনের মাঝে কোনো প্রভাবই কাজ করেনি। দিব্যি নিজ খেয়ালে চলতে পারছে। এই কারণে সুখ দুঃখে ও আহ করা ছাড়াই। এই ঘটনাগুলো ওদের গ্রামের সবাই অবগত। তাই ওরা যখন এইচএসসি কমপ্লিট করে, তখন সবাই মিলে যুক্তি পরামর্শ করে দুজনকে আলাদা করার প্রসেসিং করে। অবশ্য মিলি খুব ভালো ছাত্রী ছিল, তার রেজাল্টও বরাবর ভালো করে। যেহেতু আলাদা করার পরিকল্পনা চলছিল, তাই মিলিকে দেশের বাহিরে পড়াশোনার সিদ্ধান্ত নেওয়া হলো। স্টুডেন্ট ভিসা করে কানাডা পাঠানো হলো। এদিকে তুলি স্টাডি শেষ করে ঢাকাতে একটা কোচিং পরিচালনা করছে, পাশাপাশি জবের চেষ্টাও চালাচ্ছে। বাবা মায়ের সাথেই থাকে একই ফ্ল্যাটে, যেটা রকি, রাফসান, আবিদ ও জনিদের এলাকা। উনি রাজরামের একটি ছেলেকে ভালোবাসে। ওদের 5 বছরের সম্পর্ক এটা। অবশ্য ওরা দুজনে একই বর্ষে ছিল, শুধু বিভাগ ভিন্ন। যখন গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি হলো না, তখন ওরা দুজনে মিলে একটা কোচিং খোলে। অল্প দিনেই ওদের পরিশ্রমে ব্যাপক সাড়া পড়ে। দিন ভালোই যাচ্ছিল, মুহূর্তগুলো উপভোগ্য ছিল, কারণ ওদের প্রেম করার জন্য লোকেশন সিলেক্ট ও ফ্রি টাইম করার মতো ঝামেলা পোহাতে হতো না। সব সময়ই সব জায়গাতেই একে অন্যের সাথে বিন্দাস। কথায় বলে সুখের সময় খুবই অল্প হয়, বাস্তবেও তাই ঘটলো। কারণ রকির কোনো চুরে পড়ে গেল তুলি। অলিগলি, রাস্তার মোড়ে, এমনকি কোচিং অবধি ওর দৌরত্ব বেড়ে গেল। যখন তখন পথ উতলে দাঁড়ানো, হাত ধরার চেষ্টা করা। সেদিন তো গুলিতে ওকে একা পেয়ে চড়িয়ে ধরার চেষ্টা করে। কোনোভাবেই রকিকে কন্ট্রোল করতে না পেরে শেষমেশ গালে থাপ্পড় মারতে বাধ্য হয়। রকি কোনো মতেই এটি মেনে নিতে পারেনি। গালে থাপ্পড়, চরম অপমান, এই অপমানের প্রতিশোধ নিতেই হবে।
প্রচুর ড্রিঙ্কস করে, মাথায় আগুন জ্বালিয়ে দেয়। চার বন্ধু মিলে প্ল্যানিং করে যে করেই হোক তুলিকে চাই। তারপর তুলিকে কিডন্যাপও করে। তুলিকে বলা হয় সন্ধ্যা আরতি, কারণ যেখানেই থাকুক না কেন ঠিক সন্ধ্যার আগে বাসায় চলে আসবে। তুলির বাবা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা। টিভিতে খবর দেখতে মেয়ের কাছে ফোন করে, কিন্তু নাম্বার বন্ধ। যতবারই ট্রাই করেছে বন্ধ দেখাচ্ছে। রাজকে ফোন করা হলো, ও জানালো তুলি তো 5টায় বের হয়ে গেছে। আর বলল, আঙ্কেল আমি খুঁজে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। রাত 10টা, তুলির কোনো খবর নেই। মেয়ের জন্য অপেক্ষা করা থেকে এবার ভয় করা শুরু করলো। কোথায় যেতে পারে যে মেয়েটা সন্ধ্যার আগে বাসায় ফিরে ঝড় বাদল যাই থাকুক, চিন্তা করে দিশেহারা অবস্থা। রাত 12টা, পুলিশ স্টেশনে বসা একটা পরিবারের সাথে রাজও। চোখে ঘুম নেই, মাথাতে হাজারো নেগেটিভ চিন্তা ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে আবার পুলিশের কুরুচিপূর্ণ হাজারো প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত ওরা। মেয়ে নিখোঁজ মানে কি পালিয়ে বিয়ে করছে, নয়তো বন্ধুদের সাথে নেশা করে মাস্তি করছে? ছি, এরা মানুষ নাকি জানোয়ার? ওদের ঘরে কি মেয়ে সন্তান জন্ম নেয় না? পরের দিন আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই জেনে গেল তুলি নিখোঁজ। 90% মানুষের ধারণা মেয়েটি নিশ্চয়ই কোনো কুকর্ম করেছে। অনেক চেষ্টা ও তপস্যা করেও তুলির কোনো খবর পাওয়া গেল না। ওদিকে বিদেশের মাটিতে মিলি শুধু চোখের জল মুছল আর বাবা মাকে হাজারো সান্ত্বনা দিল। যদিও ওর বুকে আগুন জ্বলছে, আমার সোনা বোনটি এভাবে নিখোঁজ হারিয়ে যেতে পারে না। চোখ বন্ধ করলেই হাজারো জীবন্ত স্মৃতি ভেসে বেড়ায়। তখনই মিলি প্রমিস করেছিল, আমার বোনকে আমি খুঁজে বের করবই, নিন্দুকের মুখে ছাই ছিটাবই। তুলি তোকে অনেক ভালোবাসি রে, দেশের মাটিতে তোকে ছাড়া অচলেই মিলি। আমাদের শরীর ভিন্ন কিন্তু আত্মা তো একটাই। তুই আমার আরেকটি দেহ প্রাণ, আমার সব সময় অশরীরী মায়াতে আবদ্ধ। তুই যেখানে আমি সেখানে, কখনো ছেড়ে থাকতে পারবো না। বিদেশে থেকে পড়াশোনা শেষ করে এবং জীবনের লক্ষ্য হয়ে ধরা এবং তার বোনকে যারা মেরেছে তাদেরকে খুঁজে বের করবে। আজ মিলি সফল হয়েছে আর বোনের খুনিদের শাস্তি দিয়েছে, যার দরুন আজ ওদের 4 জনেরই ফাঁসি কার্যকর।